অনেকই পরিবর্তন এসেছে। আপনি এই নমিনেশনের কথা বলছেন, যে পলিটিক্যাল পার্টিটা এত বছর ধরে নারী নেতৃত্ব নিয়ে কাজ করলো, বিএনপির কথা বলছি, যেখানে ঐক্যমত কমিশনের বলেছিল, রিকমেন্ডেশন ছিল আপনারা ন্যূনতম 5% আপনারা নারীদেরকে ইয়ে দেবেন, নমিনেশন দেবেন। কত দিয়েছে তারা? 3% দিয়েছে। এবং ওই একই কথা আপনাদেরকে আমরা ইয়েতে পাঠাবো, যে রিজার্ভ সিট, সংরক্ষিত আসন, ওটাকে 50 থেকে 100 করবে। আরো মমতাজ ঢুকবে, আরো আপনার এমন মহিলা ঢুকবে যারা পড়তে পারবে না, তাদেরকে নিয়ে তারা সন্তুষ্ট। আমরা অনেক নারীর ক্ষমতায়ন করে দিয়েছি। তো সুতরাং আমি মূল কথাটাই আবার ফিরে যাচ্ছি, যে এই পুরুষতান্ত্রিকতা বা পুরুষের মনোভাব, এটা আপনার খুবই বিস্তৃত বাংলাদেশে। কোন জায়গায় এটা প্রকট, কোন জায়গায় তারা কিছুটা রয়েছে রাগঢাক করে এটাকে ঢেকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমরা যদি একটু আন্তর্জাতিক বিষয়ে আলোচনায় যাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে যুক্তরাষ্ট্রের একটা অডিও, যুক্তরাষ্ট্রের সাথে একটা নারী সাংবাদিকের অডিও ফাঁস হয়েছে। সেখানে বলা হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে এবং জামাতের সাথে বন্ধুত্ব চায়। বিষয়টা আপনি কিভাবে, এটা তারা কিভাবে নিশ্চিত হলো যে জামাতের, এটা আবার অডিওটা হচ্ছে গত ডিসেম্বরে, মানে এখন তো জানুয়ারি, ডিসেম্বরের আরো 1 মাস আগে মনে হয়। তো যুক্তরাষ্ট্র আসলে মানে এখানে ডক্টর ইউনূস, যুক্তরাষ্ট্র, এগুলো কি একই সূত্রে গাঁথা? তারপরে এনসিপির সাথে জোট করা, এগুলো সব কি একই সাথে একই সূত্রে গাঁথা কিনা? না, এটা হলো আপনার জামাতের সঙ্গে কিন্তু আমেরিকানদের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল। আমেরিকানরা কিন্তু সবসময় জামাতের সঙ্গে সম্পর্ক রেখেছে, এবং তারা মনে করে বর্তমানের পরিপ্রেক্ষিতে, বর্তমান যে গ্লোবাল যে সমস্ত পরিবর্তন হচ্ছে, তাদের এইসব এলাকায়, আমাদের এই হেমিস্ফিয়ারে আমার বিশ্বাস ক্রমাগত তারা তাদের মানে আধিপত্য ভাব বা এখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা, এই যুদ্ধটা, এই গোড়ার্থে আমার বিশ্বাস আস্তে আস্তে তাদের কমে আসবে। সুতরাং তারা যেটা মনে করে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে জামাত কিন্তু মডারেট কান্ট্রি, ইসলামিক দল, মডারেট কান্ট্রি, এবং ইসলামিক দল হিসাবে তারা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে তারা কাজ করে। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কাজ করলে তারা একটা নিয়মের মধ্যে কাজ করে। আর যারা সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে চলে যায়, তারাই ওই আন্ডারগ্রাউন্ডে যায়, নানা রকম রেডিকাল গ্রুপ তৈরি করে। এটা ফ্যাক্ট। এতদিন পর্যন্ত আমেরিকার ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য, ইন্ডিয়া যেহেতু জামাতের বিপক্ষে, সেই জন্য তারা জামাতকে অতটা বন্ধুত্ব কোটানাটোর করার চেষ্টা করেনি। কিন্তু এখন যখন তারা দেখছে যে সারা পৃথিবী ভরি একটা রিলিজিয়াস ইভেন্টে রিসার্চের করছে, তখন এখানে একটা ইসলামিক দলের সঙ্গে বন্ধুত্ব করাটাই তো স্বাভাবিক। এখানে ব্যবসা বাণিজ্য আছে, তারপরে এটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন। এটা কি দল হিসেবে বন্ধুত্ব করতে যাচ্ছে নাকি পরবর্তী সরকার হিসেবে, যে সরকারে আসবে তাদের সাথে আগে থেকেই বন্ধুত্ব? ব্যাপারটা এরকম ছিল আর কি আলোচনাটা। আলোচনাটা তো আমরা যেটা মনে করি যে বিএনপি যেটা বাজারে চাপ করি, মানে প্রচার, সেটা হলো যে বিএনপি ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইয়ে আসবে, সরকারে আসবে, সেরকম। মানে এটাই যেরকম যুক্তরাষ্ট্রের বিষয়টা যেরকম আলোচনা, জামাতের সাথে এরকম জামাতকে আনতে চায়, আবার যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক, আবার এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের দল, সব মিলে মানে ডক্টর ইউনূসের সহযোগিতা, যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং জামাত আবার এনসিপি জোট, মানে সব মানে একইভাবে কাজ করছে কিনা, যার জন্য জামাতকে এইদিকে, যেমন আমরা এটা শুনতে পাচ্ছি যে জামাতকে ক্ষমতা আনার জন্য বা এনসিপি কে ক্ষমতা আনার জন্য, যেটা ডক্টর ইউনূসও বলেছেন যে উনি দলটা করিয়েছেন এবং উনি কয়েকদিন আগেও বলেছেন যে তাদেরকে এমপি মন্ত্রী হিসেবে তারা যাবে। অন্যদিকে তারেক রহমান যখন বাংলাদেশে যায়, তখন তার আগে মানে ভারতের সাথে কি ধরনের চুক্তি হয়েছে সেটা তো আমরা
আনন্দবাজারে দেখেছি কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা। তো সেটা আমরা আনন্দবাজারে দেখেছি, যদিও ২-১ দিন আগে মনে হয় একজন একটার ব্যাখ্যা দিয়েছেন যে এটা ঠিক না। এর আগে কিন্তু আমরা আর কোনো কিছু শুনি নাই। তো এখন আসলে কে কার সাথে সমঝোতা করছে আন্তর্জাতিক মহল? প্রফেসর ইউনূস আপনার জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা বললে আমার মনে হয় তাদেরকে অবিচার করা হবে। একবার শুনি উনি বিএনপিকে আনার চেষ্টা করছে, কারণ সেগুলি কিছু প্রকাশ্য ঘটনার দ্বারা লোকে বলে, যেরকম তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন তাকে যে জাতীয় প্রোটোকল দেওয়া হলো, কত হাজার আর্মিদের কয় মাইল হেঁটে ওনাকে নিয়ে আসলেন, একটা প্রাইম মিনিস্টারকে ওরকম প্রোটোকল বা সম্বর্ধনা দেওয়া হয়। তারপরে উনি গত জুন মাসে উনি ইয়েতে গেছিলেন, লন্ডনে লন্ডন। লন্ডনে গিয়ে তার জিয়ার সঙ্গে দেখা করেছে। সেই সময় কিন্তু অনেক ওনার বিরুদ্ধে ইয়ে হয়েছে, মানে ওনার সম্বন্ধে অনেক সমালোচনা হয়েছে যে উনি বিএনপিকে এখন ওই ক্ষমতায় নিয়ে এসে আপনি বিএনপি ক্ষমতাটা দিয়ে উনি তাড়াতাড়ি চলে যেতে পারেন পাচ্ছে, এরকম কথা আমরা শুনেছি। সুতরাং উনি যদি, আমার তো তাহলে মনে হয় ওনার পজিশন নিউট্রাল। উনি দুই দিকে যদি জামাতের সঙ্গে উনি ওভারলি কিছু করেছেন তবে তবে দেখবে জামাতের সঙ্গে বসে ক্লোজ ডোর মিটিং করছে, অথবা জামাতের নেতাকে নিয়ে উনি ডিনার করছেন, এই জাতীয় কার্যকলাপ তো না দেখিনি। বরঞ্চ তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে গিয়ে দেখা করছিলেন তাকে। মানে এনসিপির জন্য আরকি, যে এনসিপি ছেলেদেরকে তো উনি মানে বলছেন যে তারা এমপি হবে, মন্ত্রী হবে, বা আমার দলটা উনি এনসিপির এই ৩০টা ছেলের জন্য কি উনি ওনার নিরপেক্ষতা হারাবেন? আমি শিওর উনি চান এনসিপির ছেলেগুলি রাজনীতিতে আসুক, কারণ এনসিপি আর প্রফেসর মোর দ্যান ওয়ান্স বলেছে যে আমি তরুণ নেতৃত্ব দেখতে চাই। হুম, আমাদের দেশে যারা বয়স হয়ে গেছে তাদের তো চতুর্দিক রিটায়ার করা উচিত। আমরা তো তরুণ নেতৃত্ব, তারেক রহমান তরুণ, স্বীকার করি, মানে তরুণ মানে এনসিপি ছেলেদের মতো তরুণ না, বাট কম্পারেটিভলি ওনার যে স্ট্যান্ডিং কমিটি যারা আছে তাদের ছেলের বয়সী তারেক রহমান, তো তাকে হুম। আমি তরুণী করবো। কিন্তু যে তরুণরা রেভলিউশন করেছে সেই তরুণদেরকে রাজনীতি আনার কথাটা আমার মনে হয় বারবার বলছেন। এবং সত্যি কথা বলতে কি আমরা সবাই তাই চাই, এনসিপির ছেলে বলে আমরা আমরা চাই যে আমাদের দেশে ইয়াং যারা একদম তরুণ তারা একদম নেতৃত্বে আসুক, কারণ আমাদের জেনারেশনের যারা তারা ঠিক নেতৃত্ব চাইতে শিক্ষিত পারে না। সুতরাং আমরা নতুন তরুণদের দিকে তাকিয়ে আছি যে তারা যেন আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, কার্জিস এরা পার্লামেন্টে ফিরে একটা ইম্প্যাক্ট আনতে পারে। তারা চুপ করে বসে থেকে আঙুল চুষতে বলে আমার মনে হয় না, তাদের কথায় বার্তায় চরম কারণে, তাই না? কিন্তু ওরা তো করাপশন অনেক দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে, এই তরুণরা, মানে ১ বছর ১.৫ বছরে। সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন তুলছে যে বিশেষ করে ৩ জন যে উপদেষ্টা ছিলেন, তারপরে সাজিদ, হাসনাত, এদের ব্যাপারে বন্যার সময় টাকা বা আরো অনেক সময় এদের অনেক আলাপ আলোচনা উঠেছে, আবার থেমেও গেছে। তো সেই হিসেবে মানে আমাদের পার্লামেন্টে যেই থাকে সেই দুর্নীতি করে, সেটা নিয়ে কোনো ইয়ে না। কিন্তু সেই সেইটা থেকে চিন্তা করে আসলে ওরা সেই জায়গাটাতে ঠিক থাকতে পারবে কিনা এত বড় একটা জায়গা পেয়ে। ঠিক থাকতে পারবে কিনা সেটা তো ভবিষ্যৎ, এখন তো বলার কিছু নাই। আর এখন তো আমরা যদি সংবিধানের যে সমস্ত পরিবর্তনগুলি হয়েছে, আহ তবে একটা জায়গায় সংবিধানের পরিবর্তনে আমার কাছে খুবই হতাশাব্যঞ্জক লেগেছে যে প্রফেসর ইউনূস অধ্যাদেশের দ্বারা যে সমস্ত সংস্কারগুলি করেছেন, যেরকম উনি দুদকের যে সংস্কারটা করেছেন ওই সংস্কারটা কিন্তু পুরোপুরি হয়নি। কারণ ওখানে যে পর্যালোচনা করা এবং বাছাই করার যে একটা সুপারিশ করা হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করা হয়নি। আর এখন ৫ জন ডিরেক্টর আছে, সে থেকে ১২ জন আপনার ডিরেক্টর করা হয়েছে, মানে ওখানে একটা রেশারেশির সুযোগ করে দেওয়া হয়েছে। হুম, আর পুলিশের যে জাতীয় সুপারিশ এসেছিল, ধরেন ১৮৬১ সালের পুলিশ আইনটা বদলের কথা ছিল, বদল সামারেলি বদল করা। ১৮৬১ সালের পুলিশ আইন মানে মনে করেন আপনি ব্রিটিশ আমলের আইন, ওটাকে সামারেলি কলোনিয়াল আইন, মানে ওই ব্রিটিশরা তো পুলিশ রেখেছিল জনগণের উপরে, জনগণকে শোষণ করার জন্য।
তো সেই আপনার আইনটার পরিবর্তন, এমন পরিবর্তন আনার কথা ছিল, কিন্তু সেই সুপারিশগুলি নেওয়া হয়নি। এবং এমন ভাবে পুলিশ কমিশনটা করা হয়েছে, আগের সরকার যারা, আগের পুলিশ যারা, পুলিশ এখনো আগের সরকারের দিকেই তাকিয়ে তাদের পদায়ন, তারপরে আপনার বদলি ইত্যাদি ব্যাপারে তারা ওই হোম মিনিস্ট্রির কাছে মানা থাকে। এটা একটা সুরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু ক্লজ রয়ে গেছে, যেটা নজরদারিত্বের ব্যাপারে আগামী সরকার করবে। স্বাধীনতা, মৌলিক অধিকার। সুতরাং আমি যেটা বলবো যে বর্তমানে আমরা যেদিকে অগ্রসর হয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি আর কি, নির্বাচনটা যদি আল্লাহ আল্লাহ করে হয়ে যায়, আমরা একটা মন্দের ভালো আর কি, যতটা আশা করেছিলাম ততটা হয়তো হবে না, কিন্তু এক পাখে তো আর গাছে ওঠা যায় না। যদি প্রচেষ্টা চলতে থাকে আস্তে আস্তে, আশা করা যায় যে আমরা একটা ভালোর দিকে যাবো।